নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। পৌষ মেলার প্লট বুকিংয়ে টাকা বাড়িয়ে দেওয়ার ক্ষোভ হুড়োহুড়ি শান্তিনিকেতনে। এদিন থেকেই শুরু হলো পৌষ মেলার প্লট বুকিং। প্রথম দিনেই ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রেট চার্জ প্রকাশ না করেই 4 গুণ টাকা বৃদ্ধি করে প্লট দেওয়া হচ্ছে। শান্তিনিকেতন ট্রাস্ট জানায়, মেলার প্লট বুকিংয়ের ফি বৃদ্ধি নিয়ে কোনো আলোচনায় বৈঠকে হয়নি। সব মিলিয়ে পৌষ মেলার প্লট বুকিং নিয়ে চরম বিশৃঙ্খলা। যদিও বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ বলেন, মানুষ খুব উৎসাহিত প্লট বুকিংয়ের জন্য, কোনো বিক্ষোভ নেই, আর ফি বৃদ্ধি করা হয়নি। 2019 সালে রেট বহাল রাখা হয়েছে। 2019 সালে শেষবার পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা হয়েছিল। তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা বন্ধ করে দিয়েছিলেন, যা নিয়ে ক্ষোভ ছিল বোলপুর শান্তিনিকেতনবাসীর। বহু টালবাহানার পর এবার পূর্বপল্লীর মাঠে হচ্ছে পৌষ মেলা। তবে এই পৌষ মেলার আয়োজক বিশ্বভারতী কর্তৃপক্ষ ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট নয়। এই মেলার আয়োজক রাজ্য সরকার। এদিন থেকে পৌষ মেলা স্টলের জন্য প্লট বুকিং শুরু হয়, কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, কোনো রকম রেট চার্জ প্রকাশ না করেই প্লট বুকিং হচ্ছে। আর প্লট বুকিং এর জন্য 4 গুণ ফি বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ 2019 সালে প্রতি স্কয়ার ফুট প্লট 25 টাকা ছিল, এবার 100 টাকা করা হয়েছে, যা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। বলতে আমরা দীর্ঘদিন পৌষ মেলায় স্টল করি। আমি গুসকরা থেকে আসছি। আমার নাম রতন দাস। তা গত 2 বছর মেলা এখানে হয়নি। তা ডাকবাংলা মাঠে ব্যবসা সমিতি বা পৌরসভার যৌথভাবে আমরা করেছিলাম। তা সেখানে আমাদের রেট ছিল 25 টাকা করেছিল, সেটা কমিয়ে 15 টাকা করে আমরা সেখানে স্টল করেছিলাম। লোকজন রেট চার্ট নিয়ে ক্ষুব্ধ নয়, লোকজন যেটা ক্ষুব্ধ আছে সেটা হচ্ছে কত তাড়াতাড়ি আমাদেরকে স্টল দেওয়া হবে সেই নিয়ে। রেট চার্ট নিয়ে কালকে যখন আমরা সিদ্ধান্ত নিই, তখন ডিএসএফ থেকে শুরু করে আমাদের বোলপুর মিউনিসিপ্যাল কাউন্সিল শুরু করে বোলপুরের আমাদের শান্তিনিকেতনের অধ্যাপক শুরু করে যারা দোকান নিতে ইচ্ছুক, স্টল নিতে ইচ্ছুক, তারাও হাজির ছিল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। 2 বছর স্বামীর মৃত্যুর পরেও শুক্রাণু ব্যবহার করে পুত্র সন্তান বীরভূমের মুরারই থানার এলাকার এক মহিলার নাম সঙ্গীতা কেশরী, স্বামীর নাম অরুণ প্রসাদ কেশরী। বিবাহ আপত্য হওয়ার পরেও তার কোনো সন্তান হয়নি দীর্ঘ বছর পেরিয়ে যাওয়ার পরও। তবে সঙ্গীতা কেশরীর দৃঢ় বিশ্বাস ছিল যে একদিন না একদিন সে মা হবেন। বাচ্চা না আসার ফলে তার স্বামী কলকাতার একটি পরীক্ষাগারে শুক্রাণু সংরক্ষণ করে রাখেন 2 বছর আগে। এরই মধ্যে 2 বছর আগে কোভিডে অরুণ প্রসাদ কেশরী মারা যান। স্বামীর রাখা শুক্রাণু ব্যবহার করে মা হলেন। আশা পূর্ণ হল স্বামীর মৃত্যুর পরেও 44 বছর বয়সের এক মায়ের। ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে মা হন। মুরারই এর বাসিন্দা অরুণ প্রসাদ কেশরীর বিয়ে হয়েছিল 27 বছর আগে উত্তর 24 পরগনার নৈহাটির সঙ্গীতা কেশরীর সঙ্গে।
স্বামীর মুদিখানার দোকান। স্বামীর মৃত্যুর পর সেই মুদিখানার দোকান তার স্ত্রী সঙ্গীতা কেশরী চালাতেন। গত মঙ্গলবার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন, আর সেখানেই চিকিৎসার জটিলতার কারণে রাত্রি 10টা নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাত্রি 11টা নাগাদ অস্ত্রোপচার করে 2.5 কেজি ওজনের পুত্র সন্তান জন্ম দেন সঙ্গীতা কেশরী। স্বামীর মৃত্যুর পর হয় আইভিএফ পদ্ধতিতে বাচ্চা হওয়ার পর পরিবারের কেউ তার পাশে ছিল না। তার সাহসিকতার জন্য কর্নিশ জানিয়েছেন এলাকার মানুষ। এখনো পর্যন্ত তিনি একাই রয়েছেন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে অসুস্থতার কারণে। তবে তিনি এখন সুস্থই আছেন। হ্যাঁ, পেটে বাচ্চা ছিল, ঠিক আছে। 2 বছর আগে মারা গেছে, মানে 2 বছর হলো মারা গেছে স্বামীটা। হ্যাঁ, স্বামীটা আর মারা গেছে 2 বছর হলো। তারপরে পেটে মানে বাচ্চা ছিল আগুতে, স্বামীটা ছিল তো এমনি যেমনি করছিল অমনি, মানে ওদের বাচ্চা টাচ্চা হতো না, তো মানে দেখিন বাচ্চাটা তো দুটো নষ্ট হয়ে গেছিল। আর মানে এটা মানে বেঁচে গেল, আবার নিল তো বেঁচে গেল। তো এবার বাচ্চা নেওয়ার জন্য মানে ওদের ঘরের লোক আপত্তি করছে, তুমি বাচ্চা নিলা তো মানে জায়গা জমির ভাগ জানেন তো, এখনকার জায়গা জমি না থাকাও দোষ, না থাকাও দোষ। মানে বাচ্চাটা নেওয়ার জন্য ঘরওয়ালারা ওদের ঘরের লোক কেউই আসে না। হ্যাঁ, ভালো লাগছে কথাটা শুনে। চিকিৎসা বিজ্ঞানের এই যে অভিনব ঘটনা, সেই ঘটনার আমরা সাক্ষী এবং অংশীদার। একটি মা যার স্বামী মারা গেছেন, কিন্তু তার শুক্রাণু রক্ষিত ছিল একটি জায়গাতে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা আমরা বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন, সেই পদ্ধতিতে মা গর্ভবতী হন। এবং এই যুগে প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন, এটা একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি। আমাদের ভালো লাগছে এই ভেবে যে মা গর্ভবতী হওয়ার পরে আমাদের হাসপাতাল এবং নিকটবর্তী জায়গাগুলোতেই তিনি পরিষেবা গ্রহণ করেছিলেন এবং আমাদের হাসপাতালেই তিনি বাচ্চা প্রসব করেছেন। যদিও সিজারিয়ান সেকশন করেই বাচ্চা হয়েছে। এরপরে যেটি আরও বিশেষভাবে বলা যায় যে বয়সে তিনি মা হয়েছেন, সেটা একেবারে জীবনের মা হওয়ার শেষ বয়স, 48 বছর বয়সে তিনি মা হয়েছেন। তার সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত, উচ্চ রক্তচাপও তার আছে, তার চিকিৎসা তিনি পাচ্ছেন। এইরকম একটি মা একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মা হয়েছেন। এবং আমরা যখন এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা ইনভিট্রো ফার্টিলাইজেশনের সঙ্গে যুক্ত হতে পারলাম, সেইটা ভেবে আমাদের সত্যি আনন্দ হচ্ছে, আমরা গর্বিত। এবং আমরা চাই এরকম যে মায়েরা কেউ নেই, চারপাশে কেউ থাকছে না, তারা যদি এইরকমভাবে এগিয়ে আসেন, তাহলে আমাদের সমাজের এই মানুষগুলো খুশি হবেন। আমাদের ভালো লাগছে, আমরা পরিষেবা দিচ্ছি, মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।